হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের কাছে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হলো 5 মিথস অফ লাইফ ইন্স্যুরেন্স। আপনারা সকলেই জানেন যে লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা এমন একটা আর্থিক বা অর্থনৈতিক ব্যবস্থা, এমন একটা হাতিয়ার, যে হাতিয়ার একটা পরিবারের ভয়ঙ্কর দুর্দিনের সময় আর্থিক সুরাহাকারী হিসেবে, আর্থিক সুরাহাকারী বন্ধু হিসেবে কিন্তু পাশে দাঁড়ায়। কীরকম? জীবন বীমা করা আছে এরকম পরিবারের একজন, যিনি ব্রেড আর্নার, অর্থাৎ কিনা রুটি রুজির সংস্থান করেন পরিবারের যে সদস্য, তার হঠাৎ আকস্মিক কোনো আকস্মিক মৃত্যুতে সেই পরিবার একদিকে যেমন চরম অন্তহীন এক বেদনায় ভেঙে পড়ে, তার সাথে সাথে নেমে আসে তাদের ওপরে এক ভয়ঙ্কর অর্থনৈতিক চাপ। জীবন বীমা কিন্তু ঠিক সেই সময়টায় সেই পরিবারের পাশে, তাদের যে ইমোশনাল লস হয়েছে, পরিবারের সদস্য হারানোর পরিণাম হিসেবে যে ইমোশনাল লস তাদের হয়েছে, তা তো অপূরণীয়, তা তো পূরণ করা সম্ভব নয় কারো পক্ষে। কিন্তু তাদের যে আর্থিক ক্ষতির মুখে তারা দাঁড়িয়েছে, জীবন বীমা সেই সময় জীবন বীমার অর্থ দিয়ে, অর্থাৎ মৃত ব্যক্তির নামে যে জীবন বীমা করা ছিল তার ক্ষতিপূরণ হিসেবে সেই অর্থ পরিবারের হাতে তুলে দিয়ে তাদেরকে খানিকটা আর্থিক সুরাহার ব্যবস্থা করে। অথচ কি অদ্ভুত ব্যাপার জানেন, আপনারা হয়তো লক্ষ্যও করেছেন যে কিছু মানুষ আছে যারা কিনা এই জীবন বীমাকে নিয়ে নানান রকমের কল্পকাহিনী বা মিথ ছড়িয়ে বেড়ায়। তাদের মনের মধ্যেও সেই কল্পকাহিনী তারা গেঁথে রেখেছে এবং অন্যান্য মানুষদের মধ্যেও বিভ্রান্তি ছড়ায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব সেই এইরকম 5টা ভয়ঙ্কর রকমের মিথ বা কল্পকাহিনী, যা কিছু মানুষ অন্যান্য মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ছড়িয়ে বেড়ায়। সেই মিথগুলো জানতে পারলে আপনারা যেমন একদিক থেকে নিজেরা সচেতন হবেন এবং তার সাথে সাথে আপনাদেরকে এই কল্পকাহিনীগুলো বলে, গল্পগুলোকে বলে আপনাদের মধ্যে যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেই প্রয়াসের জন্যই আজকের এই ভিডিওর অবতারণা। ভিডিওর মূল বিষয়বস্তুতে ঢোকার আগে আমি আমার পরিচয় দিই। আমার নাম সুপ্রিয় বিশ্বাস। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে রিপ্রেজেন্ট করি অ্যাজ ইন্স্যুরেন্স ম্যানেজার। তো আমি একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি আপনারা প্রেস করবেন, যাতে যখনই ভিডিও আসবে তখন সেটাকে আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। এবং তার সাথে সাথে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট সেকশানে আপনাদের যে প্রশ্ন যদি থাকে, কোনো জেনারেল প্রশ্ন থাকে, সেটি অবশ্যই লিখে জানাবেন, আমি তার উত্তর দেব। যদি কোনো স্পেসিফিক পার্সোনাল ইনফরমেশান প্রয়োজন হয়, আপনার পার্সোনাল বিষয় হয়, তা কমেন্ট বক্সে লিখতে আপনি দ্বিধাবোধ করছেন, তাহলে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আসুন দেখা যাক আজকে যে সেই 5টা মিথ যা আমি আপনাদের কাছে বলবো সেগুলো কি। প্রথম মিথ হলো যে জীবন বীমা শুধুমাত্র নাকি বয়স্ক লোকেদের প্রয়োজন, আর কারোর প্রয়োজন নয়। কিছু মানুষ বিশ্বাস করে, জানেন, যে কিছু মানুষ বিশ্বাস করে যে জীবন বীমা নাকি যাদের শরীর স্বাস্থ্য খারাপ এবং বয়স হয়েছে তাদের জন্যই প্রয়োজন, অন্যদের প্রয়োজনে লাগে না। কোনো প্রয়োজন নেই অন্যদের, সুস্থ এবং ইয়াংদের জন্য জীবন বীমা নয়। এটা বেশ কিছু মানুষের বিশ্বাস। ভাবুন তো এটা কত বড় ভয়ঙ্কর কথা। বাস্তবতাটা তাহলে কি দাঁড়ায়? বাস্তবতা আমরা কি দেখতে পাচ্ছি? জীবন বীমা
প্রত্যেকের জন্যই, এমনকি একটা শিশুর জন্য জীবন বিমার প্রয়োজন হয়, দরকার। বিশেষ করে আপনার পরিবারের যিনি অর্থ উপার্জনকারী ব্যক্তি মানে যিনি ব্রেড আর্নার, বাড়ির সংসার যিনি চালানোর অর্থ রোজগার করে নিয়ে আসেন, সেই ব্যক্তির সবার প্রথম জীবন বীমা করাটা দরকার। কারণ হঠাৎ করে কোনো আকস্মিক ঘটনা, আমরা যা কখনো ভাবি না তেমন কোনো ঘটনা যদি আকস্মিকভাবে পরিবারের সেই ব্রেড আর্নার, রুটি রুজির জন্য অর্থ উপার্জন করে নিয়ে আসে যে ব্যক্তিটি, তিনি যদি মারা যান, তাহলে সেই পরিবারটা অথই জলের মধ্যে গিয়ে পড়ে। সবসময় মনে রাখতে হবে, ইমোশনাল লসটাই কিন্তু একমাত্র লস নয়। ইমোশনাল লসের পেছনেই কিন্তু দাঁড়িয়ে থাকে ফাইন্যান্সিয়াল লস। সুতরাং সেই সদস্য যিনি সংসারের রুটি রুজির হাল ধরে রেখেছিলেন, সেই সদস্যের যদি আকস্মিক কারণে কোনোভাবে মৃত্যু হয়, তাহলে পরিবারটার অর্থনৈতিক অবস্থা কী দাঁড়াবে? তো সেই জন্য সেই ব্যক্তির ব্রেড আর্নার যিনি, তার সবার প্রথম জীবন বীমা করাটা দরকার, এবং সেটা যতটা কম বয়সে, অর্থনৈতিক জীবনের প্রথম দিকেই তার সেই ইন্স্যুরেন্স করাটা জরুরি। এরপর একে একে পরিবারের অন্য সদস্যদের তার সামর্থ্য অনুযায়ী, তার আয় অনুযায়ী, আয় থেকে ব্যয় সংকুলন করে, ব্যয়ের ব্যবস্থা, খরচা করে যে টাকা পয়সা বাঁচলো তা থেকে নিজের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়ার পরে যদি আরও কিছু টাকা পড়ে থাকে, তাহলে এক এক করে অন্যান্য সদস্যদেরও কিন্তু ইন্স্যুরেন্স করাটা জরুরি। আশা করি এতে করে ওই যে মিথটি, যে জীবন বীমা নাকি শুধুমাত্র অসুস্থ আর স্বাস্থ্যের দিক থেকে রুগ্ন যে সমস্ত মানুষ এবং বয়স্ক মানুষ, তাদের জীবন বীমা করা দরকার, অন্যদের করা দরকার নয়, সেই ধারণাটা ভাঙবে। সেই ধারণাটা ভুল, এবং ভুলটা ভাঙবে। দ্বিতীয় মিথ কি জানেন? দ্বিতীয় মিথ হলো, কিছু মানুষ মনে করে এবং তারা ভাবে যে আমি একা মানুষ, অবিবাহিত, আমার আবার কিসের জন্য জীবন বীমা লাগবে, এবং যথেষ্ট সুস্থ সবল, আমি যথেষ্ট শক্ত সমর্থ, আমার জীবন বীমা কী প্রয়োজন আছে? আমার জীবন বীমা লাগবে না। জীবন বীমা লাগবে কার? যে শারীরিকভাবে অসুস্থ, দুর্বল, বয়স হয়েছে তার। এটা ঘটনা। আপনার আশপাশে মানুষজনদের সঙ্গে যখন কথা বলবেন, দেখবেন এরকম বেশ কিছু লোকের এরকম ধারণা আছে। মানলাম আপনি অবিবাহিত, মানে কি আপনি পরিবারবিহীন, আপনি সমাজ সংসারবিহীন, আপনার বাড়িতে বাবা মা আর কেউ নেই, অবিবাহিত ভাই বোন নেই, তাহলে পরিবার বিবাহিত হলেই পরিবার হয়, না হলে হয় না, এই ধারণাটা ভুল। শুধু তাই নয়, আপনি একা মানুষ, আপনি ভাবছেন আপনার জীবন বীমা, বাস্তব অবস্থা, আমি বাস্তব অবস্থার কথা বলছি, আপনি ভাবছেন আপনার জীবন বীমা করার দরকার নেই, শরীর স্বাস্থ্য ভালো, আপনি একা অবিবাহিত, কিন্তু দৈনন্দিন প্রয়োজনে আপনি বিভিন্ন সময় ঋণ করেন, বাজারে আপনার ঋণ আছে, ব্যাংক লোন আছে, বাড়ি করার জন্য করেছেন, বা গাড়ি কেনার জন্য করেছেন, বা অন্য কোনো প্রয়োজনে, পরিবারের অন্য কোনো সদস্যের প্রয়োজনের জন্য ঋণ করেছেন। আপনি হঠাৎ দৈব দুর্বিপাকে কোনো ঘটনার মধ্যে দিয়ে আপনার মৃত্যু ঘটল, তাহলে এই লোনটার কি হবে? লোনটা কিভাবে শোধ হবে? এই লোনের যারা লোন দিয়েছে, সেই পাওনাদাররা এসে তো ঝাঁপিয়ে পড়বে আপনার পরিবারের অন্য সদস্যদের ওপরে, যে তোমার অমুক লোন করে টাকা রেখে লোন শোধ না করে মারা গেছে, তার কোনো ইন্স্যুরেন্স নেই, টাকা তোমাদের দিতে হবে। তাহলে দেখুন, আপনি ভাবছিলেন যে আপনি যেহেতু একা অবিবাহিত, আপনার শরীর স্বাস্থ্য ভালো, জীবন বীমা আপনার জন্য নয়, কিন্তু দৈব দুর্বিপাকে কোনো আকস্মিক কারণে যদি আপনার মৃত্যু ঘটে, আপনার ঋণের বোঝা এসে চাপলো আপনার পরিবারের ওপরে।
এইখানেই যদি আপনার জীবন বিমা করা থাকতো কি হতো? জীবন বিমা করা থাকলে সেই ক্ষতিপূরণটা আপনি, জীবন চলে যাওয়াতে আপনার সেই ক্ষতিপূরণের টাকাটা আপনার পরিবার পেত। সেই পরিবার তখন সেই অর্থ দিয়ে আপনার লোন মেটাতো, প্লাস আপনার শেষকৃত্য বা যেটাকে আমরা বলি অন্ত্যেষ্টিক্রিয়া, সেটা করতেও তো খরচ লাগবে, পয়সা ছাড়া তো কোনো কিছু হয় না। তাহলে সেই টাকাটাও কিন্তু এই জীবন বিমার টাকা থেকেই আপনার পরিবারের সদস্যরা মেটাতে পারবে, তাদের কাঁধে অতিরিক্ত কোনো বোঝা এসে চাপবে না। তাহলে আশা করি বোঝানো গেল বা বোঝাতে পারলাম যে আপনি অবিবাহিত বা একা, শরীর স্বাস্থ্য ভালো, অতএব জীবন বিমা আপনার জন্য নয়, এই ধারণাটা ভুল, এই ধারণা আপনার ভাঙবে। তৃতীয় মিথ হলো, কিছু মানুষ আছেন যারা বিশ্বাস করেন এবং বলেন যে আমি যেখানে কাজ করি, এমপ্লয়ার আমার যে লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছে সেটা সাফিসিয়েন্ট। আমার যেহেতু এমপ্লয়ার লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছে, আমার কেন, আমরা যতজন কাজ করি সেখানে সবার লাইফ ইন্স্যুরেন্স এমপ্লয়ার করে রেখেছে, মালিক পক্ষ করে রেখেছে, তাহলে আবার নতুন করে আমাকে জীবন বিমা করতে হবে কেন? এই ভাবনাও কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে অত্যন্ত দৃঢ়ভাবে কিন্তু বসে আছে। এটাও একটা মিথ, কল্পকাহিনী। কেন? এই ধারণাটাও ভেঙে যাওয়া দরকার। এমপ্লয়ার যখন কোনো লাইফ ইন্স্যুরেন্স করে, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স করে, তার এমপ্লয়ির ভালোর জন্যই করে। তা কয়েকটা নির্দিষ্ট ফ্যাক্টর, কয়েকটা নির্দিষ্ট প্যারামিটারের উপরে দাঁড়িয়ে সকলের জন্য একই নিয়মে কিন্তু সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেয়। আপনার কি কি প্রয়োজন ছিল সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিয়ে এমপ্লয়ার লাইফ ইন্স্যুরেন্স করেনি। আপনার কি প্রয়োজন ছিল, এরকম আরও হয়তো 100 জন কাজ করেন, 99 জনের কি কি প্রয়োজন ছিল সেগুলোকে মাথায় নিয়ে পলিসি, গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি করা সম্ভব নয়, এমপ্লয়ার তা করেও না। তাহলে ভেবে দেখুন, আপনার ইন্স্যুরেন্স হয়েছে, আপনার কি কি প্রয়োজন সেটাকে ব্যতিরেকে, সেটাকে বাইরে রেখে, আমি বলছি না এমপ্লয়ার খারাপ কাজ করেছে, এমপ্লয়ার ভালো কাজই করেছে, কিন্তু আপনার যা যা নির্দিষ্টভাবে প্রয়োজন ছিল সেগুলো কিন্তু এক্ষেত্রে অবহেলিত হয়েছে। তাই আপনার প্রয়োজনগুলো যাতে অবহেলা না হয়, উপেক্ষিত না হয়, তার জন্য আপনার আলাদা করে জীবন বীমা করা দরকার, যাতে আপনার প্রয়োজনগুলো, যেগুলো আপনি সবসময় ভাবেন যে আমার এইগুলো সুবিধা হবে থাকলে জীবন বীমার কভারেজে, সেগুলো আপনি করে নিতে পারবেন আলাদা করে, যদি আপনি করেন। দ্বিতীয় কারণ, আপনি আজকে যেখানে কাজ করছেন কালকে সেখানে কাজ করবেন বা সেখানকার প্রতিষ্ঠানটি কালকে চলবে এরকম কোনো গ্যারান্টি নেই। আপনি কালকে অন্য জায়গায় কাজ করতে যেতেই পারেন, ভালো মাইনে পেলে অন্য জায়গায় চলে যেতেই পারেন। তখন কি হবে? তখন তো আর ইন্স্যুরেন্স নেই, এবং তখন দেখা গেল হয়তো আপনি 40 বছর বয়স পেরিয়ে গেছেন, জীবনের অর্ধেকটা সময় এখানে প্রায় কেটে গেছে, এবার বাকিটা আপনি একটা ভালো জায়গা পেয়েছেন, সেখানে চলে গেলেন, ইন্স্যুরেন্স নেই। এবার সেখানে যখন গেলেন তখন বয়স এত বেড়ে গেছে, তখন বয়স বেড়ে গেলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ঝুঁকির কারণে ঝুঁকি বেড়ে যায়, ঝুঁকি বেড়ে গেলে তার জন্য প্রিমিয়াম বেড়ে যায়। তাই আপনি যদি এমপ্লয়ার আপনার জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে থাকে, তা সত্ত্বেও আপনি আপনার নির্দিষ্ট আয়ের মধ্যে থেকে দাঁড়িয়ে খরচা বাদ দিয়ে একটা নির্দিষ্ট বাজেটের টাকা আপনি ইন্স্যুরেন্স বাবদ অবশ্যই রাখবেন, এবং অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ইন্স্যুরেন্স করে নেবেন। আশা করি এ থেকে আপনার মধ্যে যে মিথ দাঁড়িয়ে রয়েছে সেটা ভাঙবে।
তৃতীয় মিথটা কি জানেন? একই দিকে একদিক থেকে হাস্যকর এবং খুব করুণ। তৃতীয় মিথ হলো যে আমি স্টে হোম প্যারেন্ট, মানে বাড়িতেই থাকি, আমি কোনো ট্র্যাডিশনাল কাজকর্ম করি না যা দিয়ে অর্থ রোজগার হবে, টাকা পয়সা রোজগার হবে। বাড়িতে থাকা প্যারেন্ট। কি করি? সংসার ধর্ম করি, ঘর সংসার দেখভাল করি, ছেলে মেয়ে মানুষ করি, এই কাজগুলো আমি করে থাকি। যেহেতু আমি এই কাজগুলো করি, তাই আমার আর জীবন বীমা করার কোনো প্রয়োজন নেই। বাস্তব অবস্থাটা কি বলুন তো? এই যে স্টে হোম প্যারেন্ট যারা বাড়িতে থাকেন, তারা বাড়িতে থেকে যে পরিমাণ অর্থনৈতিক ভ্যালু, ইকোনমিক ভ্যালু ক্রিয়েট করেন, তারা যে কাজগুলো তারা করেন এবং সন্তান প্রতিপালন করেন, তার যে আর্থিক মূল্য যদি চিন্তা করা যায়, সামাজিক মূল্যের কথা আমি বাদ দিলাম, ইমোশনাল ভ্যালুর কথা বাদ দিলাম, তাদের যে আর্থিক ভ্যালু, অর্থনৈতিক ভ্যালু, তা অপরিসীম। তা তখনই বোঝা সম্ভব যদি সেটা লোক রেখে কাজগুলোকে করা যায়। তখনই বোঝা যাবে যে স্টে হোম প্যারেন্টের খরচ খরচা কত। এখন ঈশ্বর না করুন, সবাই চাই আমরা যে সুস্থভাবে জীবনযাপন করব, কিন্তু হঠাৎ ওই একই বিষয়, দৈব দুর্বিপাকে যদি আকস্মিকভাবে স্টে হোম প্যারেন্টের মৃত্যু ঘটে, তখন কি হবে? তখন এই সংসারটা দেখভাল করবে কে? তখন কিভাবে বাচ্চা ছেলে মেয়ে মানুষ হবে? তাই আপনাকে ভাবতে হবে যে স্টে হোম প্যারেন্টের জন্যও কিন্তু আমার ইন্স্যুরেন্স করে রাখাটা প্রয়োজন। কেন না, তার আকস্মিক মৃত্যুতে যে ইন্স্যুরেন্সের কভারেজ, যে আমি ক্ষতিপূরণ পাব, সেই টাকার সুদ দিয়ে কিন্তু আমি যেন লোক রেখে যে কাজগুলি তিনি করতেন তার কিছু কাজ অন্তত, বা সমস্ত যদি সম্ভব হয় সব কাজটাই লোকের দ্বারা, লোক মারফত সেই কাজগুলো করিয়ে নিতে পারি। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটা মিথ, যেটা প্রায় 100%, হয়তো 100% নয়, 95% বাড়িতেই কিন্তু এটা পাওয়া যাবে যে স্টে হোম প্যারেন্টের আলাদা করে কোনো ইন্স্যুরেন্স করা হয় না। এটা প্রায় 95% পরিবারেই পাওয়া যাবে। 5% হয়তো পাওয়া যাবে যেখানে এর ব্যতিক্রম আছে। সুতরাং এই মিথটিও আমি আশা করব এরপরে ভেঙে যাবে। পঞ্চম এবং শেষ মিথ, যে লাইফ ইন্স্যুরেন্স ইজ টু মাচ কস্টলি, অত্যন্ত ব্যয় সাপেক্ষ লাইফ ইন্স্যুরেন্স। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনার গাড়ি আছে, তার ইন্স্যুরেন্স করেন? করতে বাধ্য, না হলে তো রাস্তায় গাড়ি বের করতে পারবেন না। তখন কি ভাবেন যে গাড়ির ইন্স্যুরেন্স খুব কস্টলি? আপনি যখন হাউস বিল্ডিং লোন নেন, তখন তো ব্যাংক আপনার বাড়ির ইন্স্যুরেন্স করায়, তখন কি ভাবেন যে ইন্স্যুরেন্স কস্টলি? আর বাস্তবে চেহারাটা কি বলুন তো? যদি জীবনের কর্মের শুরুতে, কাজকর্মের শুরুতে, যখন থেকে আয় উপার্জন করা শুরু করছেন আপনি, ঠিক তখনই যদি জীবন বীমা আপনি করেন, জানেন কত কম খরচে কত বেশি ইন্স্যুরেন্স আপনি কভারেজ পেতে পারেন। আপনি বয়স বাড়িয়ে, বেশি বয়সে গিয়ে যখন জীবনের ঝুঁকি বেড়ে যায়, তখন গিয়ে আপনি যদি জীবন বীমা করেন, তখন তো প্রিমিয়াম দিতে হবেই, বেশি দিতে হবেই, বেশি টাকার প্রিমিয়াম গুনতে হবেই। কিন্তু অল্প বয়সে যদি ইন্স্যুরেন্স করেন, তাহলে তখন সেই পরিমাণ কিন্তু ইন্স্যুরেন্সের জন্য টাকা লাগবে না। এটা একটা মিথ, কল্পকাহিনী, এটা একটা গল্প। সুতরাং আমি আশা করব যে এরপরে আপনার এই মিথটিও ভেঙে যাবে। আশা করি আজকের আলোচনার পরে আপনি ভাবতে শুরু করবেন যে জীবন বীমার যে মিথগুলো আপনার মধ্যে ছিল, সেগুলো শুধুমাত্রই কল্পকাহিনী, মিথ, সেগুলো বাস্তব নয়। বাস্তব চিত্রগুলো যা তুলে ধরলাম, সেটা নিয়ে আপনি ভাববেন, চিন্তা করবেন এবং নিজের জীবন বীমা করবেন, অন্যকে জীবন বীমা করতে বলবেন।
জীবন বিমাটা করা জরুরি। যেমন গাড়ির ক্ষেত্রে জরুরি, বাড়ির ক্ষেত্রে জরুরি, ঠিক তেমনভাবেই আপনার জীবনের জন্য বিমা করাটা অত্যন্ত জরুরি বিষয়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।